আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো কুকুর। সেবার শরৎকালে একদিন গোয়েন্দাপ্রবর কর্নেল নীলাদ্রি সরকার এ কথা ও কথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? শুনে একটু মনমরা হয়ে বললাম, হ্যাঁ ছিল তো, ভীষণ ছিল। কিন্তু দৈনিক সত্যসেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে ছুটব নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকব? নীলাদ্রি সরকার বললেন, থাকবে থাকবে, যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। তারপর বৃদ্ধ তার সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে থাকলেন। আমি অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, মুর্শিদাবাদে রোশনিবাগ নামে একটা জায়গা আছে, সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা, কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব উঠেছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফিরে আসে না। আমি খানিকটা আঁতকে উঠে বললাম, বলেন কি? কর্নেল বলল, আমার তো মনে হয় ছিপ ফেলে মাছ ধরার যে একাগ্রতার দরকার, ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয় তার জন্য, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আমি বললাম, আপনি বিশ্বাস করেন এ কথা? পিশাচ বলে সত্যি কি কিছু আছে? কর্নেল গম্ভীর হয়ে বললেন, জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। আমি জিজ্ঞেস করলাম, তার চেহারা কেমন? কর্নেল বললে, কুকুরের মতো, কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলায় ধরে, টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। কথাটা শুনে জেদটা চেপে গেল মাথায়। বললাম, ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন তো সেখানে, যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রোশনিবাগে পৌঁছালাম, নবাবী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম। আমরা উঠলাম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে মাত্র 2 কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই একটা পুরনো খাত। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম। আসার সময় চৌকিদার আমাদের পই পই করে বলল, যেন দুজনই সবসময় এক জায়গায় থাকি, না হলে কিন্তু পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম, আপনি বরং পাখি খোঁজার জন্য একটু ঘুরুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। কর্নেলও হেসে বললেন, তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত। তারপর বাইনোকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন আর ঢুকে গেলেন জঙ্গলের ভেতরে। কর্নেলকে জঙ্গলের ভেতরে যেতে দেখে হঠাৎ আমার গাটা ছমছম করে উঠল। বারবার পিছনে ঘুরে দেখছি। বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলাম, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। হঠাৎ জলের মধ্যে দেখলাম বুজবুজি উঠতে শুরু করেছে, মানে চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খ্যাচ মারব, কিন্তু তারপরই পেছনে হঠাৎ গড়গড় গর্জন শুনে চমকে উঠলাম। ঝটফট ঘুরে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হা করে চাপা গর্জন করছে। তার লাল মুখের দাঁতগুলো ঝকঝক করছে হিংস্রতায়, ক্রূর কুতকুতে চোখ হিংসায় ঠিকরে পড়ছে। লকলকে জিভ থেকে ফোঁটায় ফোঁটায় যেন রক্ত ছড়ছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেলুম মরিয়া হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে থাকলো, কিন্তু রাগে তখন আমার মাথার ঠিক নেই। ওর মাথাটা রডের বাড়ি মেরে দুফাক না করে দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। উঁচু নিচু গাছপালা, ঝোপঝাড়, তারপর চষা ক্ষেত,
ঘাসে ঢাকা খোলামেলা পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটেই চলেছে, আমিও ছুটে যাচ্ছি তার পেছনে। মাঝে মাঝে সে আমাকে পেছন ফিরে ঘুরে দেখছে আর ক্রূর মুখভঙ্গি করে গজরাচ্ছে। কাঁটায় আমার জামা প্যান্ট ততক্ষণে ফর্দা ফাই অবস্থা, জুতোয় জল কাদা লেগেছে প্রচুর। হঠাৎ একখানা শুকনো লতা পাতায় জড়িয়ে আমি আছাড় খেলাম। তারপরই মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে, জয়ন্ত, জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন। আমি কান করলুম না। কালো কুকুরটা মিটার 25 দূরত্বে আমার দিকে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আছে। তেমনি রক্তমাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে মনে হচ্ছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়ালাম। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনে ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলাম। তাহলে বোধ করি রোশনীবাগ স্টেশন বাজারের পিছন দিকটায় আমি এখন আছি। মনে মনে এরকম একটা হিসেব করলাম। কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি একটা অদ্ভুত কাণ্ড শুরু হলো আমার সাথে। আচমকা চারিদিক থেকে কারা যেন আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটছে। চোখ বুজে কুজু হলাম। তারপর রডটা তুলে বাই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমনভাবে চিমটি কাটতে জানে সেটা তো আগে জানতাম না। দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকেগুলোকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়েই যেতে লাগলো। তখন হাড় মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভেতর ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে চামচিকের ঝাঁকটাও সেখানে ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছুই নেই, সব যেন কারা খুলে নিয়ে গেছে। এ ঘর থেকে ও ঘর, তারপর আরেকটা ঘর, কোনো ঘরের ভেতর জঙ্গল, কোথাও ছাদ ভেঙে পড়েছে, কোথাও কড়িকাঠ ভেঙে পড়ে আছে নিচের দিকে। শেষে যে ঘরটায় পৌঁছালাম তার দরজাটা আস্ত আছে, দরজাটা খোলা। ভেতরে আসবাবপত্র দেখে মনে হচ্ছিল ভেতরে কোনো লোকজন থাকে। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। তারপর ঘুরে দেখি ঢ্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে ঠিক খাটের পাশে এবং আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। ঠোঁটের কোণায় হাসিটাও যেন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘড়ঘড়ে গলায় বললেন, রডটা দেখি। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়েই নিলেন। আমি মনে মনে ভাবলাম, পাগল নয় তো? অবস্থা দেখে আমি খানিকটা ভ্যাবাচাকাই খেলাম, কিন্তু রডটা উনি আমার হাত থেকে কেড়ে নিয়ে জানলা গলিয়ে ফেলে দিলেন। তা সত্ত্বেও ঠোঁটের কোণায় কিন্তু সেই হাসিটা তার লেগেই আছে। লোকটার চেহারায় কেমন একটা ঠান্ডা হিংসার ছাপ। ভয়ে ভয়ে এবং অপ্রস্তুত মুখে বললাম, আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন, চামচিকের পাল্লায় পড়ে আমার এমন অবস্থা। আমার কথাটা প্রায় কেড়ে নিয়ে এই ভদ্রলোক খিক করে হেসে বললেন, খুব চালিয়েছে বুঝি, তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে? আমি বললাম, একটু আগে আমি ঝিলের ধারে ছিপ ফেলে বসেছিলাম, কোত্থেকে একটা কুকুর কি ঝামেলা শুরু করলো, আমি ওই কুকুরটাকে তাড়া করে আনছিলাম। ভদ্রলোক ওপাশে ঘুরে বললেন, দেখুন তো, এই কুকুরটা নাকি। দেখেই আমি চমকে উঠলাম।
এতক্ষণে চোখের দৃষ্টি অনেকটা পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়। কোণার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে। সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল করা মুখ, ধারালো দাঁত আর লকলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। শুধু তার হিংসুটে চোখ দুটো জ্বলজ্বল করছে আমার দিকে তাকিয়ে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। আমার দিকে তাকিয়ে ভদ্রলোক হাসলেন, আবার চোখ নাচিয়ে বললেন, কি মনে হচ্ছে সেই কুকুরটা না? ততক্ষণে আতঙ্কে আমার গলা শুকিয়ে গেছে। বললাম, কিন্তু ওটা তো মনে হচ্ছে একটা স্টাফ করা কুকুর। ভদ্রলোক বললেন, হ্যাঁ, ওটা আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব দিয়ে ওকে স্টাফ করে রেখেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে না? ওনার কথাতে আমি সায় দিলাম, বললাম, তা দেখাচ্ছে, কিন্তু। ভদ্রলোক কেমন যেন চেঁচিয়ে উঠলেন, বললেন, কিন্তু কিসের? আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়াবিদ্যার দক্ষতা অর্জন করেছি। এটার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন না? দেখুন তো এই চামচিকেগুলো কিনা। দেওয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক জাগলো। সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে, জলজলে নীল চোখ তাদের। দেখতে দেখতে আমার শরীরটা হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জীবন্ত দেখাচ্ছে না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোলেও বেরোতে পারে, বলা যায় না। আমি বললাম, ট্যাক্সিডার্মিতে সত্যিই আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। ভদ্রলোক মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ, আপাত দৃষ্টিতে মৃত, কিন্তু ওরা জীবিতও হতে পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নূতন দিক। আশা করি তার পরিচয় চমৎকারভাবে আগেই পেয়েছেন আপনি। এবার আসুন আপনাকে আরেকটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে চললাম লোকটার পেছনে। পাশের ঘরে ঢুকেই উনি দরজাটা এঁটে দিলেন। হঠাৎ আমার অস্বস্তি বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন তো। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদির ওপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জঙ্গল বুট আমারই মতো, হাতে একটা মাছ ধরার ছিপ আর কাঁধে কিট ব্যাগ। একেবারে জীবন্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে ঠিক আমারই দিকে। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। বৃদ্ধ ভদ্রলোক কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, সর্বনাশ কিসের? মানুষ মরণশীল, তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রকৃতির নিয়মে। হিন্দুরা অবশ্য চিতায় পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও একদিন ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দান করেছি। কখনো সখনো ওর ছিপ ফেলা নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতে অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার। ভয় ভয়ে আমি বললাম, হ্যাঁ, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ করে আমার হাতটা খপ করে ধরে নিজের দিকে টান দিল, বলল, তুমিও কি অমরত্ব চাও না? আমি অনেকটা আঁতকে উঠলাম। তারপর হাতটা ছাড়াবার চেষ্টা করলাম আর বললাম, না না, হাত ছাড়ুন, আপনি হাত ছাড়ুন। বৃদ্ধের গায়ে প্রচণ্ড জোর, আর হাতটাও কি ভীষণ ঠান্ডা। রক্ত যেন আমার জমে যাচ্ছিল। খিকখিক করে হাসতে হাসতে উনি বললেন, তেমন কিছু যন্ত্রণা হবে না, জাস্ট একটু মাথা ঘুরবে। গায়ে মলম লাগিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব, তারপর তোমার চামড়ার ভেতর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেব। ব্যাস,
তুমি অমর হয়ে যাবে? হঠাৎ করে আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হলো, আর আমি মনে মনে ভাবলাম, আমার জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেবে আর আমার যন্ত্রণা হবে না? বলে কি পাগল লোকটা! প্রচণ্ড আপত্তি জানিয়ে আমি বললাম, দেখুন, আমি অমর হতে চাই না, হাতটা ছাড়ুন। বৃদ্ধের চোখে তখন যেন আগুন জ্বলছে। বলল, দেখো বাপু, তোমার অমন সুন্দর চামড়া খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি না। এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করে ফেলেছি, বরবাদ হয়ে গেছে আমার এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও, লক্ষ্মী ছেলের মতো ওই টেবিলে শুয়ে পড়ো। মনে মনে বললাম, তাহলে এই পাগলা ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সি। আমি আকুতি মিনতি করে বললাম, প্লিজ জনার্দন বাবু, আমায় ছেড়ে দিন। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? জনার্দন বক্সি খিকখিক করে হেসে বললেন, আহা, ভয় নেই, ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন, আমার হাতটা একটু আলগা হয়েছে। আমি ঠিক তক্ষুনি এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে পাশের ঘরে এসে পড়লাম। তারপরে একবারে বাইরে। ভুতুড়ে চামচিকেগুলো আবার হামলা করলো আমার ওপর। পেছনে সে কালো কুকুরটাও গর্জে উঠল। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলাম। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল। বিকট গর্জন করে ঝাঁপ দিতে গেল আমার ওপর। সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ আমার কানে এলো। ভয়ের চোটে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ আছো ডার্লিং? না না, অমন করে চারপাশে দেখছো কেন? দেখার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যালসেশিয়ানটাকে বাধ্য হয়ে আমি গুলি করে মেরেছি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত, অথবা পিশাচ, কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছেন দেখলাম। বৃদ্ধ কর্নেল বললে, বক্সির দুটো কুকুর ছিল, দেখতে এক রকম। কোনো কারণে একটা কুকুর মারা যায়, তাকে সে স্টাফ করে রাখে, আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কর্নেল হাসতে হাসতে বললে, কিন্তু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার উপর যারা হামলা করেছিল তারা কিন্তু ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদেরও বক্সিবাবু মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছে। যাই হোক, তোমার মাংস খুবলে খেতে আমি দিইনি ওদের। খুব লাফালাফি করছিলে কি না? ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার, আমি ভয়ে ভয়ে বললাম কর্নেলকে। কর্নেল বললে, আরে অত ভেবো না, দিয়েছি দিয়েছি, এতক্ষণে সে থানার লকআপে। বলেই কর্নেল উঠে দাঁড়িয়ে টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে দিল আমাকে। বলল, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে হবে তো, আশা করি ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো কিন্তু বেশ বড়ই হবে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।